স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রয়োজন নির্বাচন, আর এটি নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব, কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, নির্বাচনে দেরি হলে ষড়যন্ত্র আরও বাড়বে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। 14 বছর স্বাধীনভাবে রাজপথে নামতে পারেনি চুয়াডাঙ্গা জেলার জাতীয়তাবাদী নেতাকর্মীরা। মুক্ত বাতাসে জেলা বিএনপির সম্মেলনে তাই বাদ ভাঙা উল্লাস। জাতীয় সঙ্গীতের পর জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলীয় সঙ্গীত, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় নেতাকর্মীরা। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি যতদিন ক্ষমতা না আসবে ততদিন সুরক্ষিত নয় বাংলাদেশ। যে কোনো শর্তে, যে কোনো অর্থে, যে কোনো ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির এক একজনকে বুলেট হিসাবে বাইরে যেতে হবে। বিএনপির মহাসচিব বলেন, সব চক্রান্ত এবং ষড়যন্ত্রের জবাব দিতে পারে শুধু জনগণ, আর এই জন্য প্রয়োজন পার্লামেন্ট। সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা সমস্ত কিছু মূল্যেও আমরা সেটাকে রক্ষা করব। প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার তখনই সম্ভব হবে যখন সংসদে যাবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। নির্বাচন প্রয়োজন, দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। তিনি আরো বলেন, নির্বাচন দিতে দেরি হলে ষড়যন্ত্র বাড়বে। প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে, সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন, এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া, সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে। সম্মেলনের পর প্রথমবারের মতো ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন নেতৃত্ব। এই কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ হলো চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভবিষ্যৎ। নেতৃবৃন্দরা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আগামীতে একসঙ্গে কাজ করবে। এছাড়া জেলা থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদক মুক্ত করবে এমন প্রত্যাশা সবার। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, চুয়াডাঙ্গা। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকানোর পাশাপাশি প্রার্থীর অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কয়েকটি সুপারিশ এসেছে নির্বাচন সংস্কার কমিশনে। একথা জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। সকালে নির্বাচন ভবনে টেলিভিশনের সম্পাদকদের সাথে মতবিনিময়ের পর একথা জানান তিনি। এ সময় কমিশন সদস্য তোফায়েল আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোটের আয়োজন করা উচিত, তবে তা হতে হবে সংস্কারের পর। নিরপেক্ষ অংশগ্রহণমূলক জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজনে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর ধারাবাহিকতায় শনিবার সকালে নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে বসে কমিশন। বৈঠকে কমিশনের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সম্পাদকরা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। তারপরে যদি কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হতো, কমিশন গঠন করা হতো, ভালো হতো, এটি আমরা বলেছি। আপনারা যে প্রস্তাবগুলো দিবেন সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এইটা গণমাধ্যমকে একই সঙ্গে আপনারা দিবেন, যাতে আমরা প্রকাশ করতে পারি যে কি কি সুপারিশ এসেছে এবং কোন কোন সুপারিশ বাস্তবায়ন করা হলো। আমরা আশা করব আজকে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে, ভবিষ্যতে সংস্কার প্রস্তাবগুলো যাতে পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে, তার আগে এখনই সেই ব্যাপারে যাতে ঐক্যমত গঠন করা হয়। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার উপর জোর দেন তিনি। তবে বলেন, তার আগে জরুরি সংস্কার। 6 মাস সময় দিয়ে একটা অর্ডিন্যান্স করে লোকাল গভর্নমেন্ট আইনটা করে ওই যে ইলেকশনটা যদি যান, তাহলে কিন্তু ন্যাশনাল ইলেকশনের আগে লোকাল ইলেকশন করা সম্ভব। অথবা বর্তমান সময়ের যে যা আছে তার আগে যদি ইলেকশন করতে যান, 5টা শিডিউল দিয়ে 5টা নির্বাচন করতে হবে। এই 5টা নির্বাচন করে ন্যাশনাল ইলেকশনের আগে এটা সম্ভব কিনা আমার প্রশ্ন আছে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই, অর্থের উৎস খতিয়ে দেখা সহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন সম্পাদকরা। ওনাদের কেউ কেউ বলেছেন কোনো নির্বাচনেই যেন পরোক্ষ না হয়, প্রত্যক্ষ হয়।
প্রত্যেকের কনস্টিটিউয়েন্সি থাকে এবং রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয় এবং আমরাও এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলছি, আমরাও ভাবছি। তিনি আরো জানান, প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে কমিশন। পর্যালোচনা করছি, আলাপ আলোচনা করছি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতে সব স্বৈরাচার সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। দুপুরে রাজশাহীতে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। বলেন, ক্ষমতা কাঠামো পাকাপোক্ত করতেই ৭২-এর সংবিধান তৈরি করা হয়েছিল এবং ২০১১ সালে সংবিধান সংশোধন করে গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করতে চেয়েছেন শেখ হাসিনা। বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে সংবিধান সংস্কার করতে হবে বলেও জানান তিনি। ৭২ থেকে এই রাষ্ট্রকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অনুযায়ী পায়নি। ৭২ সালে যে সংবিধান করা হয়েছে সেখানে ১৯৭১ সালের মানুষের যে জন আকাঙ্ক্ষা তাকে অস্বীকার করা হয়েছে, বরং তার বিপরীতে ৭২ সালের সংবিধান, তার ক্ষমতার কাঠামো, তার যাত্রা ওইদিকে। পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে গাজীপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের শনিবার সকালটা শুরু হয়েছিল উৎসবমুখর পরিবেশেই, কিন্তু মুহূর্তেই তা রূপ নেয় বিষাদে। ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসির ৬টি ডাবল ডেকার বাস ও ৩টি মাইক্রোবাসে শ্রীপুর উপজেলার মাটির মায়েকো রিসোর্টে পিকনিকের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি বাস উদয়খালী বাজার এলাকায় গ্রামীণ সড়কে পৌঁছালে তা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে যায়। জানা গেছে, আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে দোতলা বাসটি একটু হেলে পড়ায় বিদ্যুতায়িত হয়। এনে মানে স্যার শব্দ হইতেছে আর ওই যে ছেলেরা জানলা দিয়া লাফ দিয়া নামতেছে আর ছেলেদের শরীর থেকে আগুন ছিটে পড়তেছে আর ধোঁয়া উঠতেছে। গাড়ির ছাদ লাগিয়ে গেছে, লাগিয়ে যাওয়ার পরে মানে যে ধরতেছে সামনে আগুন লাগিয়ে আছে, যে ধরতেছে পড়তেছে। গ্রামীণ সড়কে দ্বিতল বাস নিয়ে যাওয়া এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপর বিদ্যুতের তারও একটু ঝুলন্ত অবস্থায় ছিল। তদন্তে ওটা বেড়ে আসবে, কার কি দায়িত্ব ছিল, কার কি কর্তব্য ছিল, কার কোথায় অবহেলা আছে, এটা তদন্তে পাওয়া যাবে। ১১,০০০ ভোল্টের লাইনে বিদ্যুতায়িত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। নিহত ৩ শিক্ষার্থী হলেন ফেনীর মোজাম্মেল হোসেন নাইম, রংপুরের মোস্তাকিম রহমান মাহিন ও রাজশাহীর জোবায়ের আলম সাকিব। মেধাবী এই 3 শিক্ষার্থীকে হারিয়ে শোকের ছায়া সহপাঠী ও স্বজনদের মাঝে। ডিবিসি নিউজ ডেস্ক। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে চালকরা। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। 1 সপ্তাহের মধ্যে দাবি না মানলে 30শে নভেম্বর সারা দেশে সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 7 দফা দাবিতে সমাবেশ করে রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ। এ সময় নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া ব্যাটারি চালিত যানের কারিগরি ত্রুটি সংশোধনের পাশাপাশি বিদ্যুৎ চুরি বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করারও দাবি জানান সংগঠনের নেতারা। আমরা বলতে চাই, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে, সেই রায় বহাল থাকার পরে নতুন করে একই বিষয় নিয়ে হাইকোর্ট নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কি? আমরা হাইকোর্টকে বলবো আপনারা পূর্ণ বিবেচনা করবেন এবং সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। এ সময় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত রিকশার চালক সহ হতাহত সব শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয়। আমরা কোনো অরাজকতা চাই না। আমাদের দাবি আমরা
বাস্তবায়ন করতে চাই, আমাদের অটোরিক্সা চলতে দিতে হবে। আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তারা সবাই শান্তিপূর্ণ প্রোগ্রামের মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই এটা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা শুধুমাত্র ঢাকা মহানগরবাসীকে আইন শৃঙ্খলা রক্ষায় যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন সমন্বয়ের মাধ্যমে আমরা সেটা করে যাওয়ার চেষ্টা করছি। এর আগে মঙ্গলবার একটি রিটের পরিপ্রেক্ষিতে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আদেশ দেয় উচ্চ আদালত। এর প্রতিবাদে বুধবার থেকেই বিচ্ছিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চালকেরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। ভোজ্য তেল আমদানিতে মূল্য সংযোজন কর ৫% কমানোর সরকারি সিদ্ধান্তের পর নিত্যপণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দাম। রাজধানীতে খুচরা পর্যায়ে ৫ টাকা বেড়ে বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮১৫ টাকায়, আর প্রতি লিটার পাম অয়েল বিক্রি হচ্ছে ১৭২ টাকায়, আর খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে ২ দফায় ভোজ্য তেলের শুল্ক ছাড় দিয়েছে সরকার। এতে চিনির বাজারে কিছুটা স্বস্তি মিললেও এখনও অপরিবর্তিত তেলের দাম। বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ৩ মাস ধরে ১৬৯ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে পাম অয়েল। সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৮ থেকে ১৮০ টাকায়। আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে এখনো কমেনি। সরকার চাচ্ছে না রেট বাড়ানোর জন্য, এখন কোম্পানিরা দিচ্ছে যে ৮ টাকা ব্যাটারি যদি কমে তাহলে মনে করেন অপরিবর্তিত থাকলে মনে করেন হয়তো কোম্পানিরা সরবরাহ স্বাভাবিক করবে আর কি। তবে নারায়ণগঞ্জের চিত্র ভিন্ন। তেলের দাম ৬০ টাকা ও চিনি ২ টাকা কমেছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। গত সপ্তাহে যেটা ৭৬ টাকা ৭৭ টাকা বিক্রি হয়েছে, এটা আজকে ৭০ টাকা ৬৯ টাকা বিক্রি হচ্ছে। চিনির বাজারটা গত সপ্তাহে ২০ টাকার উপরে ছিল, আর এই সপ্তাহে হচ্ছে ১৮ টাকা ২০ পয়সা। আর রাজধানীতে ভোজ্য তেল আমদানিতে শুল্ক ছাড়ের পর সরবরাহ বেড়েছে, তবে কমেনি দাম। খুচরা পর্যায়ে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮১৫ টাকায়, আর পাম অয়েল প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ১৭২ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কার্টুনে তেলের দাম বেড়েছে ১৮ থেকে ২০ টাকা। শুল্ক ছাড়ের জন্য কোনো প্রভাবই বাজারে পড়েনি। ১ মাস যাবত তো ঊর্ধ্বগতি, আমরা ৮১০ টাকা করে বিক্রি করতেছি, ৮১৮ টাকা গায়ে। তবে স্বস্তি মিলেছে চিনির দামে। খুচরা পর্যায়ে প্রতি কেজি প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১২৫ টাকায়। খোলা চিনির জন্য গুনতে হচ্ছে একই মূল্য, আর লাল চিনি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। চিনির দাম তো কিছুটা কমছে, চিনি তো আছে মোটামুটি। চিনি এখন ১২৫ টাকা ২৮ টাকা। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে মনিটরিং বাড়ানোর তাগিদ ক্রেতার। নতুন মনিটর না করেন তাইলে এদেরকে কন্ট্রোল করতে পারবেন। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম হাতের নাগালে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এজন্য সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউ এর প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। এনআরবিসি ব্যাংকের সহযোগিতায় এই শিক্ষা ভাতা দেয়া হয়। এ সময় ব্যাংকটির পরিচালক ও চেয়ারম্যান AKM মোস্তাফিজুর সাংবাদিকদের পেশাদারিত্বের জায়গায় নানান চ্যালেঞ্জ তুলে ধরে ব্যাংকিং খাতে তাদের সহযোগিতার আহ্বান জানান। আজকে আপনারা দেখছেন যে চিনির দাম, পেঁয়াজের দাম, তেলের দামেও কিছুটা এসছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এইটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। জ্বালানি সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে দেশের শিল্প খাত, অথচ অবৈধ সংযোগের মাধ্যমে চুরি হচ্ছে প্রায় 10% গ্যাস। এসব অবৈধ সংযোগ দেওয়ার সাথে অসাধু ব্যবসায়ীর পাশাপাশি খোদ সরকারি কর্মকর্তারা জড়িত। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন উদ্যোক্তারা। সংকট সমাধানে দুর্নীতি বন্ধ এবং সরকারি ব্যবসা সবার জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। চরম জ্বালানি সংকটে ভুগছে দেশের শিল্প খাত, ফলে প্রায় 4 বছর ধরে ক্রমাগত কমছে শিল্পের প্রবৃদ্ধি। 2020-21 অর্থবছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল 10.29। 2023-24 অর্থবছর তা কমে দাঁড়িয়েছে 6.66%।
ফলে শিল্প খাতে কর্মসংস্থান কমে বাড়ছে বেকারত্ব, সেই সাথে রপ্তানিতে পড়ছে নেতিবাচক প্রভাব। এর প্রধান কারণ জ্বালানি সংকট হলেও বাস্তবতা বলছে চুরি হচ্ছে প্রায় 10% গ্যাস। আমার ফ্যাক্টরির আশেপাশে কিন্তু অবৈধ লাইন ভর্তি। 10% যদি এইভাবে মিসইউজ হয়, উইদাউট এনি প্রাইস যদি গ্যাস ব্যবহার করে, এটা যদি আমরা সত্যিকারভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম, আমার মনে হয় দীর্ঘ 15 বছরে পারে নাই। এমপি সাহেবরা, লোকাল চেয়ারম্যানরা লক্ষ লক্ষ টাকা বানাইছে। আমরা চুরি বলি, কালকে থেকে চুরি বন্ধ করতে হবে। সেটা যদি আমি করি আমাকে বন্ধ করে দেবেন, উনি করলে ওনাকে বন্ধ করবেন, চুরি বন্ধ করতে হবে। ইট হ্যাজ টু কাম ডাউন। যখন পাওয়ার প্ল্যান্টের গ্যাস ছাড়ে তখন ইন্ডাস্ট্রিগুলি ড্রাই আপ হয়ে যায়। এই লাইনগুলি আলাদা করা দরকার। সংকট সমাধানে সরকারি ক্রয় খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধের চেষ্টা চলছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। গেল 3 মাসে জ্বালানি খাতে সরকারি ক্রয়ে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলেও জানান তিনি। আমরা অর্থনীতিতে দুটা সমস্যা আমি দেখছি। একটা হচ্ছে যে প্রতিযোগিতার অভাব, আরেকটা হচ্ছে অপচয়। সরকারি যে ক্রয় সেটাকে আমরা প্রতিযোগিতা ইয়েতে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু সব কিছু উন্মুক্ত করে দিচ্ছি। এই যে আমাদের এলএনজি আমদানিতে একটা 23টা ফার্মের একটা লিস্ট ছিল, তা আমরা এই লিস্টটা উন্মুক্ত করেছি। অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, গেল 2 মাসে প্রায় 5000 অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এই 2 মাসে তিতার যে অভিযানটা চালিয়েছে, তাতে প্রতি মাসে আমি প্রায় 30 কোটি টাকা সেভ করতে পারছি, যদি না আবার নতুনভাবে সংযুক্তি তারা লাগিয়ে না ফেলে। শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে না থেকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করে সমস্যা সমাধানের পরামর্শ বাণিজ্য উপদেষ্টার। এর বিনিময়ে বড় বড় শিল্পগুলো অসম্ভব পরিমাণ কষ্ট পায়। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই, এ কথা বলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় একথা বলেন তিনি। 1975 সালে নিজ পরিবারের খুনের কথা শুনিয়ে শেখ হাসিনা তার ক্ষমতা ধরে রাখার চেষ্টা চালিয়েছেন। এখন তিনি 2000 মানুষকে কিভাবে খুন করলেন, এমন প্রশ্নও তোলেন সার্জিস আলম। আরও বলেন, ফ্যাসিবাদীদের গোড়া থেকে নির্মূল করতে না পারলে তারা আবারও ষড়যন্ত্র শুরু করবে, তাই যত দ্রুত সম্ভব খুনিদের এই দেশের মাটিতে এনে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে ৭৯টি পরিবারের মাঝে 5 লাখ টাকার চেক দেয়া হয়। এই খুনের বিচার না হওয়া পর্যন্ত খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। ইশরাত, আব্দুল্লাহ, সামিউলরা কারা দায়িত্ব নিয়ে তাদেরকে একদম বাবার মতো করে সারা জীবন আগলে ধরে রাখবে। খুনি হাসিনার এবং তাদের দোসরদেরকে এই জবাবটা দিতে হবে। রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরকেও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে ঢাকা মেডিকেল কলেজে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে তিনি বলেন, বিগত সময়ে সকল ক্ষেত্রে রাজনীতিকরণ করা হয়েছিল, চিকিৎসা ক্ষেত্রেও রাজনীতি প্রবেশ করিয়েছিল ফ্যাসিস্ট সরকার। আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় চিকিৎসকদের একটি অংশ শান্তি সমাবেশ করেছিল। আগামীতে যেন চিকিৎসা ক্ষেত্রে কোনো রাজনীতি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান আসিফ মাহমুদ। এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক ও মেডিকেল শিক্ষার্থীরা সে সময়ের স্মৃতি তুলে ধরেন। আমরা দেখেছি যে 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। মর্যাদার বিষয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বৈরাচারী সরকার পিছিয়ে রেখেছে, তাই রাষ্ট্র সংস্কারের উদ্যোগে ন্যায্যতাকে গুরুত্ব দিতে হবে, একথা বলেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। অন্যদিকে বর্তমান সরকারকে এই বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান। রাজধানীর সিরজাপ মিলনায়তনে এক আলোচনায় একথা বলেন তারা। দারিদ্র্য শব্দটা ব্যবহার করলেই মনে হয় যে আয় নাই, চাকরি নাই, এটাই হচ্ছে দরিদ্র। কিন্তু যে সামাজিকভাবে দরিদ্র, সামাজিকভাবে স্বীকৃতির না পাওয়ার যে ব্যথা এবং বঞ্চনা, সেটা কিন্তু একটা বাড়তি মাত্রা এই জনগোষ্ঠীর আলোচনার মধ্যে চলে আসছে। এইরকম একটা সরকার, এখন আমার আশা হচ্ছে কি এই মুহূর্তে এইরকম একটা সরকার আছে
তো ওনার যদি এই প্রবলেমকে কেন্দ্রীয় করে একটু সমাধান করতে পারবে এখানে, তো এটা তো কেমন কথা হবে এখানে। তো এটা সুযোগ আছে, একটা সুযোগ ব্যবহার করেন। এখন শুরুতে তো একটা সাজেশন হচ্ছে কি একটা কমিশন করে দেন এখানে, আর যদি সরকার কমিশন করে নাই আপনি নিজের কমিশন করে এখানে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২৮ রাউন্ড গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলার সদর থানার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গেল ৪ আগস্ট বহদ্দার হাতে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালান তৌহিদুল ইসলাম। পাকিস্তান থেকে আনা অবৈধ অস্ত্র দিয়ে সে একাই ২৮ রাউন্ড গুলি করে শিক্ষার্থীদের ওপর। ৫,০০০ টাকার চুক্তিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর কথা স্বীকার করেছে তৌহিদুল ইসলাম। তার বিরুদ্ধে রয়েছে ১২টি হত্যা মামলা। তাকে গ্রেপ্তার করা হলেও উদ্ধার করা যায়নি অস্ত্র। গ্রেপ্তার তৌহিদ চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। এই যে অস্ত্রটি আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, এটি পাকিস্তানি তৈরি একটি অস্ত্র, শুটার গান। এটি দিয়ে সে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই ২৮ রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। তার বিভিন্ন সহযোগীরা রয়েছে এবং তার কাছে আমরা আরও যেটি জানতে পেরেছি, তার কাছে একাধিক অস্ত্র রয়েছে, যেগুলো উদ্ধার করার জন্য আমরা ইতিমধ্যেই কাজ করছি। দীর্ঘ ২৫ বছর পর বান্দরবানে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সকালে সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদ এই নৌকা বাইচের আয়োজন করে। দীর্ঘদিন পর এই আয়োজন দেখতে নদীর তীরে ভিড় করে হাজারো মানুষ। নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুশি ক্রীড়াপ্রেমীরা। প্রতিটি নৌকায় ৮ জন মাঝি বৈঠার তালে তালে গান গেয়ে বেয়ে যায় তাদের নৌকা। জেলার বিভিন্ন এলাকা থেকে 18টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে রয়েছে 7টি নারী দল। প্রতিযোগিতায় পুরুষ দলে প্রথম হয়েছে কালাঘাটা দুর্গা মন্দির দল এবং নারী দলে মারমা বাজার দল। টিকে গ্রুপের তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পুষ্টি ভার্সেস অফ লাইফ হিফজুল কোরআন প্রতিযোগিতা। রাজধানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেয় টিকে গ্রুপ। এই প্রতিযোগিতায় দেশের তরুণ হাফেজদের অসাধারণ প্রতিভা এবং পবিত্র কোরআন তিলাওয়াতের দক্ষতাকে সম্মান জানাবে ব্যবসায়ী গোষ্ঠীটি। কণ্ঠছড়াক পবিত্র বাণী স্লোগানের মধ্য দিয়ে সারা দেশে হিফজুল কোরআনের এই প্রতিযোগিতা শুরু হবে ডিসেম্বর মাসে। আসছে পবিত্র রমজান মাস জুড়ে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করবে ডিবিসি নিউজ। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে থাকবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার চেয়ারম্যান কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহার। বিজয়ীরা সম্মিলিতভাবে পাবেন 40 লাখ টাকা সমমানের পুরস্কার। প্রথম স্থান অধিকারকারীকে দেয়া হবে 5 লাখ টাকা সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্কলারশিপের সুযোগ। প্রতিযোগিতায় অংশ নিতে পারবে 16 বা এর চেয়ে কম বয়সী হাফেজরা। এবার আরও কিছু সংবাদ এক নজরে। গণ অভ্যুত্থানে নিহত শিশু কিশোরদের আত্মত্যাগ হারিয়ে যেতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে মহাখালীতে ছাত্র জনতার আন্দোলনে বনানী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শহীদ নাফিজের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন। আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সেই সিদ্ধান্ত দেশের জনগণ নেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মিয়া গোলাম পরোয়ার। দুপুরে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় সম্মেলনে তিনি আরও বলেন, শেখ হাসিনা বিদেশে গিয়েও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করছে। রাজধানীর ফার্মগেটে দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকাল 9টায় ভবনের বেসমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। ভবনটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা ও সরু রাস্তার কারণে ভেতরে ঢুকে আগুন নেভানো কঠিন হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গ্রাহকদের কাছে বরাদ্দকৃত প্লট হস্তান্তর করেছে বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে 281টি বরাদ্দকৃত প্লট হস্তান্তর করা হয়। এ সময় কর্তৃপক্ষ মানসম্পন্ন আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
নারী ও যুব সমাজকে কর্মভিত্তিক প্রশিক্ষণের জন্য দেশে প্রথমবারের মতো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন থেকে অনুদান পেয়েছে খুলনা লায়ন ফারিহা উইমেন ডেভেলপমেন্ট সেন্টার। প্রতিষ্ঠানটি নিজস্ব ব্যবস্থাপনায় নারীদের কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মদক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। চট্টগ্রামের সাতকানিয়ার হাতিয়ারপুলে বিনামূল্যে চক্ষু ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে মধ্য গারাঙ্গিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে ৩ শতাধিক মানুষের চোখ পরীক্ষা ও ১০০ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।